মানে 1 নম্বর ইউনিটটা শেষ করার পর আমরা 2 নম্বর ইউনিটে চলে এসেছি, আর 2 নম্বরে বলছো তুমি 1 থেকে 5 পর্যন্ত তোমাদের কাজ দেওয়া ছিল, তাই না? জি স্যার। আচ্ছা, তুমি কি 1 নম্বরে যে লেবারের অঙ্কটা এটা কি তুমি পারছো করতে? স্যার এটা তো করছি, প্রথম 2-1টা অঙ্ক করা ছিল, মানে আচ্ছা 2টা না জানি 4টা অঙ্ক করা ছিল, তো ওখানেই ওটার মধ্যেই 2 নাম্বার অঙ্কটা এটা। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের এই শীট থেকে এই অঙ্কটা পড়ে গেছে, তাই না? জি স্যার। এই অঙ্কটা সহজ ছিল আসলে, লেবারের অঙ্ক সবগুলো কঠিন না। কয়েকটা অঙ্ক করা হয়ে গেলে এমনি সব অঙ্ক এমনি নিজে থেকেই পারা যায়। তো যেহেতু তোমার করা নাই, তো দেখা যাক স্নেহাকে এই রিভিশনটা তোমাকে এটা করা দিব না। তো চলো তুমি যখন কতটুকু করছো আমাকে একটু দেখাও। স্যার ছবি দিয়ে দিছি। আচ্ছা স্যার ওইটাই এই 2 নম্বর যে দেখছি, ও ইউনিট 2 এর 1 নম্বর আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার ছিল 60 ইউনিট, 1 ঘন্টা 60 ইউনিট মাল উৎপাদন করতে হয়। আর নরমাল রেট পার ইউনিট হচ্ছে 3 টাকা, প্রতি ইউনিটের জন্য মজুরি 3 টাকা। আর এটার 8 আওয়ার্স এ ডে, দিনে 8 ঘন্টা কাজ হয়, তাহলে 6টা 48, 480 ইউনিট হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। আচ্ছা, unit produced by the worker, A হচ্ছে 200 ইউনিট, B হচ্ছে 300 ইউনিট, C হচ্ছে 380 ইউনিট, আর D হচ্ছে 450 ইউনিট, আর E হচ্ছে 550 ইউনিট। আচ্ছা, ক্যালকুলেট ওয়েজেস। আচ্ছা, এখন এখানে না যেহেতু স্ট্যান্ডার্ড, আমি একটা কথা বলেছিলাম যখন লেবারের অঙ্কগুলো করো তোমরা, তখন আমি একটা কথা বলেছিলাম যে যখনই অঙ্কের মধ্যে স্ট্যান্ডার্ড ডাটার তথ্য থাকে তার মানে এরা স্ট্যান্ডার্ড ফলো করে। আর স্ট্যান্ডার্ড যারা ফলো করে সেখানে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কারের একটা ব্যাপার থাকে। তার মানে যারা স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে তারা বাড়তি কিছু সুবিধা পাবে, যারা স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে না তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হবে। এটা হচ্ছে নিয়ম। তো এখানে নোটের মধ্যে দেখো, এখানে ওনারা কিন্তু ইফিসিয়েন্সির কথা কিছু বলেনি, সেই জন্য এখানে নোটটা যেটা লেখা হয়েছে যে পদ্ধতিতে দক্ষতা 83.33% উপরে হলে 100 উপরে এবং 100% কম হলে স্বাভাবিক মজুরির 110% হারে মজুরি পাবে। আর যদি 100% উপরে হয় তাহলে স্বাভাবিক মজুরির 130% হারে মজুরি পাবে। এটা কি? এটা একজনের সূত্র। বলতে পারো যখন অঙ্কের মধ্যে কোন প্রকারের কোনো মেথড বা কোনো তথ্য দেওয়া থাকে না এফিসিয়েন্সির ক্ষেত্রে, যে বেশি এফিসিয়েন্সি দেখাবে তার মজুরি কত হবে, আর যে এফিসিয়েন্সি দেখাবে না তার মজুরি কত, এই কথা যখন পরিষ্কার করে অঙ্কে বলে দেয় না, তখন সর্বসম্মতিক্রমে বা সর্বজন স্বীকৃত যে মেথডটা সবাই গ্রহণ করে সেটাই এখানে লেখা হয়েছে। যে ক্ষেত্রে 83.33% বেশি আর 100% কম হলে 110% হারে মজুরি পাবে, মানে স্বাভাবিক মজুরি থেকে একটু বেশি হারে পাবে। আর যদি তার এফিসিয়েন্সি 100% বেশি হয় তাহলে সে 130% হারে মজুরি পাবে। তো এই নোটটা এখানে লিখে দেওয়া হয়েছে যাতে এই সিদ্ধান্তটা নেওয়া যায়। এমবিএ তে কিন্তু এই প্রশ্নগুলো যখন আসবে তখন কিন্তু এই সমস্ত মেথডগুলোর উপর ভিত্তি করে আসবে যে তুমি জিনিসটা জানো কিনা। সেজন্য আমাদের শীটের মধ্যে এরকম অঙ্ক দেওয়া ছিল, আর আমাদের রিভিশন শীটের মধ্যে কিন্তু আমি অঙ্কগুলো সব বিভিন্ন কলেজের কোশ্চেন, বিভিন্ন কলেজের যে প্রশ্নটা আছে আমার কাছে টেস্ট পেপার আছে একটা, আর হচ্ছে বিভিন্ন ইয়ারের যে অঙ্কগুলো আসছে ঢাকা ইউনিভার্সিটি ও ন্যাশনাল ইউনিভার্সিটি, সেই সমস্ত কোশ্চেনগুলো থেকে আমাদের এই রিভিশন শীটগুলো তৈরি, যাতে যেখান থেকে যেভাবে প্রশ্ন হোক না কেন যেন অ্যান্সার করা যায়। তো এই হচ্ছে মূল বিষয়। তুমি যতদিন তোমাকে এই চ্যাপ্টারটা আমি ওখানে চ্যাপ্টারটা আলাদাভাবে না করে দিচ্ছি ততদিন পর্যন্ত আমাদের এই রিভিশন শীটের মধ্যে যে অঙ্কগুলো আছে ওগুলো করতে থাকো, একটা ধারণা হয়ে যাবে। আচ্ছা, এবার আসো তুমি কি করলো অঙ্কটা দেখি। প্রথমে স্ট্যান্ডার্ড আউটপুট পার ডে 480 বের করলাম, আর এবার আমরা প্রাইস বের করলাম যখন 83.33% বেশি আর 100% কম হবে তখন 3 টাকার 110% মানে 3 টাকা 30 পয়সা করে পাবে সেই মজুরি। আর আরেকটা প্রাইস বের করব আমরা যখন আমরা 83.33% থেকে বেশি, 83.33% থেকে না, এখানে অ্যাবভ 83.33% না,
এখানে অ্যাবভ 100%, ঠিক আছে, শুধু অ্যাবভ 100% ভালো হয়েছে। সুবা, জি স্যার। এখানে 83.33 থেকে বিলো 100, আর এখানে কিন্তু 83.33টা লিখবো না, শুধু লিখবা অ্যাবভ 100। এখানে অ্যাবভ 100। হ্যাঁ, শুধু অ্যাবভ 100, এখানে 83.33টা লিখুন, এটা কাটো। জি স্যার। এটা হচ্ছে শুধু অ্যাবভ 100 এর ক্ষেত্রে, মানে 100% এর বেশি যদি হয় তাহলে 3 টাকার 130%, তাতে হবে হচ্ছে তোমার 3 টাকা 90 পয়সা পার ইউনিট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা ছকের মধ্যে দেখাতে পারি, যাতে আমরা এফিসিয়েন্সিটা দেখাই তার মজুরি কত সেটা বের করতে পারি। এখানে ওয়ার্কার ছিল আমাদের 5 জন, এ বি সি ডি ই। এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন সবার জন্য 480, আর অ্যাকচুয়াল প্রোডাকশনটা দেওয়া আছে, অ্যাকচুয়াল ভাগ স্ট্যান্ডার্ড ইনটু 100, অ্যাকচুয়াল ভাগ স্ট্যান্ডার্ড ইনটু 100 এফিসিয়েন্সি। এটা 83% এর থেকে কম, সে 3 টাকা হারে মজুরি পাবে। এখানেও 83% এর কম, সে 3 টাকা হারে মজুরি পাবে। এখানে 79.13, সে 83% এর কম, সেও 3 টাকা করে মজুরি পাবে। এখানে 93%, 83% এর বেশি কিন্তু 100% এর কম, সে 3 টাকা 30 পয়সা করে মজুরি পাবে। আর এখানে 114%, 100% এর বেশি, সে 3 টাকা 90 পয়সা করে মজুরি পাবে। দেখো, আমাদের বক্তব্য অনুযায়ী আমাদের কাজ কিন্তু করে ফেললাম, বুঝছো? তুমি এটাকে যেভাবে খুশি উপস্থাপন করতে পারতে, বাট এটাই বেস্ট উপস্থাপনা যে আমি এফিসিয়েন্সি দেখানোর সাথে সাথে কার রেট কত হবে সেটা এখানে লিখে দিয়েছি। এবার তুমি রেটের সঙ্গে যার যার অ্যাকচুয়াল প্রোডাকশনকে গুণ করে দাও, যার যার এই রেটের সঙ্গে অ্যাকচুয়াল প্রোডাকশনকে গুণ করে দাও, তার মজুরিটা চলে আসবে 600, 900, 1140, 1485 আর 2145, মোট 6270। আমাদের টোটাল হয়েছে 6270 চলে আসে। হ্যাঁ, তোমার এই অঙ্কটা হয়ে গেছে 500, আর করতে 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 অভ্যাস হয়ে যাবে। আচ্ছা চলো, এবার 2 নম্বর অঙ্কটাতে আসি। এখানে বলছে from the following data of China Bangla Limited, এখানে ইউকিউ বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, ইউকিউ বের করার জন্য ওনারা তথ্য দিয়ে দিয়েছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, পণ্যের ক্রয় মূল্য, অর্ডারিং কস্ট আর ক্যারিং কস্ট বের করতে গেলে ক্রয় মূল্যের 10% ধরতে হবে। এই তো অনেক সহজ, এবং বলতো এই তথ্য দিয়ে ইউকিউ কিন্তু অনেক সহজেই বের করা যায়। 2 নম্বর অঙ্ক ছিল এটা। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট এ হচ্ছে 24 লক্ষকে 6 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম। হ্যাঁ স্যার, ইউনিট প্রোডাকশন কস্ট দিয়ে ভাগ করতে হবে না, মানে কস্ট প্রাইস দিয়ে? কেন? তোমাকে তো অ্যানুয়াল রিকোয়ারমেন্টই বলে দিয়েছে 24 লাখ ইউনিট, তাহলে ভাগ করতে হবে কেন? তোমাকে এখানে অ্যানুয়াল রিকোয়ারমেন্টই ডাইরেক্ট 24 লাখ ইউনিট বলে দিয়েছেন। আমরা তো অ্যানুয়াল রিকোয়ারমেন্টকেই এ বলি, জি স্যার। তাহলে ভাগ করতে হবে কেন? আমরা তো অ্যানুয়াল রিকোয়ারমেন্টকেই এ বলি, আর এখানে অ্যানুয়াল রিকোয়ারমেন্টই ডাইরেক্ট 24 লাখ ইউনিট দিয়ে দিয়েছে, ভাগ তো করার কোনো সুযোগ নেই, ভাগ কেন করব? ঠিক করে নাও, আমাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 24 লাখ ইউনিটই হবে, 6 ভাগ না। কস্ট প্রাইস পার ইউনিট 6 টাকা, অর্ডারিং কস্ট পার অর্ডার 100 টাকা, আর ক্যারিং কস্ট হচ্ছে 6 টাকা 10% 60 পয়সা, সবই ঠিক আছে। এখন √2AO ডিভাইডেড বাই সি, তাহলে এখানে 2 ইনটু এই অ্যামাউন্টটা ঠিক করো, তোমার ইউনিট আরো অনেক বাড়বে, ইউনিটটা অনেক বাড়বে। যেখানে আমাদের বছরে 24 লক্ষ ইউনিট দরকার, সেখানে আমাদের মাত্র 11,547 করে মাল কিনলে কাজ হবে না। এখানে 28,284 আসে। 28,284 হয়, তাহলে ওটাই হবে। কারেকশন করে নিও, 1 মিনিট। আচ্ছা যাই হোক, তুমি কেন ইউনিট দুটো ভাগ করলে আমি বুঝলাম না, জায়গাটা মাথা থেকে উড়ায় দাও।
এখানে যখন অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বলেই দেয় তখন ওটাই অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, যে ইউনিট বলে দিয়েছিল ডাইরেক্ট। আচ্ছা এবার আমরা 3 নম্বর অঙ্কটা একটু পড়বো দেখি। ইন এ ফ্যাক্টরি মিক্সড কস্ট, হ্যাঁ এটা হচ্ছে তোমার রিগ্রেশনের চ্যাপ্টার থেকে দেওয়া। মিক্সড কস্ট গুলো যখন বলে তখন এটা রিগ্রেশন চ্যাপ্টার থেকে দেওয়া, যেটা স্নেহার করা নেই, কিন্তু তুমি করেছো। এখান থেকে তোমাকে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট বের করতে বলছে। আচ্ছা তুমি কি এই অঙ্কটা করেছো 3 নম্বরটা? জি স্যার। দেখি। হ্যাঁ এখানে আমাদের হাই ভলিউমের মধ্যে ইউনিট 3 লক্ষ আর কস্ট 7,20,000। ইউনিট 3 লক্ষ আর মিক্সড কস্ট হবে জুলাই মাসে হচ্ছে তোমার 6 লক্ষ টাকা, 2,40,000 ইউনিটের জন্য। আর অগস্ট মাসে 7,20,000 টাকা কস্ট 3 লক্ষ ইউনিটের জন্য। তাহলে এটা হাই ভলিউম, ওটা লো ভলিউম। হ্যাঁ ঠিক আছে, 3 লক্ষ 7,20,000 আর 2,40,000 6 লাখ। এটা বিয়োগ করলে আমাদের অ্যামাউন্টটা চলে আসলো 60,000 আর খরচের পার্থক্য হলো 1,20,000। তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট বি এর মানটা হবে 1,20,000 কে 60 ভাগ করে 2 টাকা। আর ফিক্সড কস্ট টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বা যে কোনো একটা নিলে হলো। তুমি হাই ভলিউমটা ধরেছো, তাহলে 3 লক্ষ গুণ 2 6 লাখ, তাহলে 6 লাখ থেকে এটা বাদ দিলে 1,20,000 টাকা হয়েছে। হয়েছে হয়েছে তুমি তাহলে এটা পারছো। এটা হচ্ছে, এটা কার? তাহলে এটা আমি জানি না। এটা ব্যথার ওষুধ। 3 নম্বর। আচ্ছা 4 নাম্বারটা হচ্ছে কস্ট অ্যালোকেশনের অঙ্ক। আর এখানে রিপিটেড মেথড ডিস্ট্রিবিউশন করতে স্যার বলছে। এটা আমি এই অঙ্কটা না পারি নাই, মানে বুঝতেছিলাম না কিভাবে করব। এই 4 নাম্বারটা জি স্যার আমি ভুলে গেছি, মানে ওই যে অনুপাতটা বের করা স্যার আমি ভুলে গেছি। এর আগেবারও অঙ্কটা করছি, কিন্তু অনুপাতটা জানি কিভাবে বের করতে হয় আমার খেয়াল নাই। আচ্ছা এটা কি গ্যাসের ওষুধ? না, এটা অক্সিফিল। এটা তো হচ্ছে কি আমার হাতের ব্যথার ওষুধ। যাও হ্যাঁ তুমি মিলাইতেছো কেন ওষুধ? শোনো, চলো অঙ্কটা করি। খাতা নাও, খাতা আছে সামনে? জি স্যার। এই যে 10 জনের বিষয়ে এটা কি গ্যাসের ওষুধ? আচ্ছা এখানে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এ বি সি ডি 4টা, আর আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট আছে 2টা এম এবং এন। প্রোডাকশন ডিপার্টমেন্ট হচ্ছে এ বি সি ডি 4টা, আর সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে এম এবং এন। তাহলে 6টা পার্টিকুলার্সের জন্য একটা, 7টা বেসিস অফ অ্যালোকেশনের জন্য একটা, 8টা টোটাল জন্য একটা, 9টা, টোটাল 9টা বললাম। এটা হচ্ছে অক্সিফিল, এটা হচ্ছে নিউরালজিন। আচ্ছা কি তো সমস্যা হলো? নিউরালজিন এরকম এই নিয়ে প্রেসক্রিপশন নিয়ে নিউরালজিন তো লেখা লাগবে না। দেখি এটা দাও তো, ওষুধটা দাও তো।
এর আগের বার আনা হয় নাই। ওই যে 10 দিন থেকে তো কত আনা হবে, কত খাওয়া হবে। না ঘটে না ফেলো। জি স্যার, লিখে নেই এখানে। Basis of allocation, total, department A, B, C, D. স্যার উপরে কিছু লেখা লাগবে না? লিখবো। স্যার রিপিটেড মেথড আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মেথড একই? না, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের আন্ডারে রিপিটেড একটা মেথড। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের আন্ডারে রিপিটেড হচ্ছে একটা মেথড। তার মানে রিপিটেড মেথডে আমরা যে কাজটা করছি এটা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, কিন্তু আমরা ডিস্ট্রিবিউশনটা করছি রিপিটেড মেথডে। এটা ডাইরেক্ট মেথডও করা যায়, সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথডেও করা যায়। আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা করছি এখন রিপিটেড। রিপিটেড মেথড মানে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন না, ঠিক আছে? আচ্ছা প্রথমে আমরা উপরে যে ওভারহেড গুলো আমাদের দেওয়া আছে আমরা সেই ওভারহেড গুলো সবার আগে লিখে নিই। ওভারহেড as per primary distribution summary. Overhead as per primary distribution summary. দেখো আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি অনুযায়ী কত টাকা আছে? এতে আছে 11,000, বিতে আছে 8,000, সিতে আছে 7,000, ডিতে আছে 6,000, এম এ আছে 2,700, আর এন এ আছে 3,600। তাহলে ওভারহেড as per primary distribution summary লিখে দিই। স্যার এটা কি যোগ করে টোটালের ঘরে বসাতে হবে? হ্যাঁ, এই সবগুলা যোগ করে টোটাল করে বসবে।
38,300। আচ্ছা, এবার আমাদের যেটা কাজ সেটা হলো এ বি সি ডি এরা চারজন হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, এরা চারজন হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর এম এবং এন এরা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। এই সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো আমাদেরকে প্রোডাকশন ডিপার্টমেন্টের ঘাড়ে চাপাই দিতে হবে, আর এটা চাপাতে হবে রিপিটেড মেথড। রিপিটেড মেথড মানে হলো যতক্ষণ পর্যন্ত এই পুরো টাকাটা জিরো না হবে এ এবং এন এর টাকা, ততক্ষণ পর্যন্ত এই প্রোডাকশন ডিপার্টমেন্টের ঘাড়ে টাকাটা চাপাতেই হবে। এটাকে বলা হয় রিপিটেড মেথড। তো আমরা এটা কিভাবে ডিস্ট্রিবিউশনটা করব চলো দেখি। আমরা প্রথমে ভাগ করব এখন সার্ভিস ডিপার্টমেন্ট এম এর টাকা, লিখে দিলাম। সার্ভিস ডিপার্টমেন্ট এম, আর এম এর এই টাকাটা আমরা ভাগ করব, দেখো উপরে পার্সেন্টেজ দেওয়া আছে, দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, এম এর পার্সেন্টেজটা এই যে 30%, তারপরে 20%, তারপরে 25%, তারপরে 15%, এরপরে 10%। এই আমাদের পার্সেন্টেজ গুলো দিয়ে দিয়েছে ওনারা। এই অনুপাতেই আমাদেরকে এখন ওই যে এম ডিপার্টমেন্টের যে টাকাটা আছে 2700, এই টাকাটা ভাগ করতে হবে। তো আসো আমরা এম ডিপার্টমেন্টে 2700 টাকা ভাগ করে দিই, সেজন্য আমরা এখানে 2700 টাকা মাইনাস করে দিই। এই 2700 এখান থেকে মাইনাস করলাম এবং এই 2700 টাকা এদের সবার ঘরে চাপা দিই। 2700 ডাইরেক্ট 30%, কত হয়? 810। এই যে 810, এরপরে 20%, 540, এরপর তারপরে 25%, 675, তারপরে 405, এরপর একটা 15%, এটা হচ্ছে স্যার 15% করবো না, এই যে 15%, আর 10% হচ্ছে লাস্টেরটা। স্যার এটা তো 25%, 30, 20, 25, 30, 20, 15। 25, হ্যাঁ 30, 20, 15, 405, তারপরটা হচ্ছে 10%। 270 জি স্যার, হইছে হইছে। জি স্যার, জি স্যার। এবার হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টে এন, সার্ভিস ডিপার্টমেন্ট এন এ দেখো ওখানে মোট 3600 টাকা ছিল, তার সাথে আরো 270 যোগ, তাহলে কি এটা 3870 হয়ে গেল না? এখন আমরা 3870 টাকা ভাগ করব, আর এই 3870 টাকা আমরা ভাগ করব হচ্ছে আমাদের নিচের এই অনুপাতে। দেখো এন এর অনুপাত হচ্ছে 20%, 30%, 774, 20% পরে 30%, তারপরে 10%, 1161, তারপরে 25%, তারপরে 15%। দেখো তাহলে এই 3870 এ না 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 পূর্ণ সংখ্যা নিয়ে নিবা, 0.5 এর বেশি হলে এক যোগ করে দিবা। আচ্ছা, দশমিক নেওয়া যাবে না। 3870 এর 20% কত হয়? স্যার 3870 এর 20% হচ্ছে 774, এরপর 30%, 1161, 387, 968, কত? 968, জি স্যার 580, আর এটা 580। তো এখন দেখো এম কিন্তু নীল হয়ে গেছিল,
কিন্তু এম আবার 580 পাইছে, তাহলে এম এর ওই 580টা আবার ভাগ করে দিতে হবে, আবার সার্ভিস ডিপার্টমেন্ট এম তোমাকে লিখতে হবে। আবার সার্ভিস ডিপার্টমেন্ট এম এর ওই টাকাটা ওই অনুপাতে তোমাকে সবার মধ্যে ভাগ করে দিতে হবে। আর এবার ভাগ করতে হবে তোমাকে 580 টাকা। তুমি এখন 580 টাকার 30% একে দিয়ে দাও। জি স্যার। স্যার প্রথমটা আসে হচ্ছে 174। তারপরে 116, 116, তারপরটা হচ্ছে 145, তারপরটা 87, তারপরটা 58। তাহলে দেখো এনে রাখো, আবার 58 টাকা চলে আসলো। তাহলে সার্ভিস ডিপার্টমেন্ট এন কে আবার ভাগ করতে হবে। এক মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কিয়া, হ্যাঁ ভালো আছি। এটা কি ওই পাতলা কিয়া? পাতলা পাতলা কিয়া? হ্যাঁ, মোহাম্মদপুর মহিলার কিয়া না? হ্যাঁ, তারপরে কিয়া পরীক্ষার রুটিন তো মনে হয় এখনো দেয়নি, কিন্তু দিয়ে দিব মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনেছি, আমি চিনেছি। কোচিং তো এখন তাজমহল রোডে নিয়েছি, কিন্তু তাজমহল রোডে নিয়ে নভেম্বর থেকে সেখানে আমি ক্লাস শুরু করতে চেয়েছি, কিন্তু কোনো ব্যাচে কোনো ছেলে মেয়ে এখন অফলাইনে করবে না, ওরা অনলাইনে করবে, তাই আমি চালু করতে পারছি না। তাজমহল রোডে নভেম্বর থেকে আমার ক্লাস শুরু করার কথা। আগামীকালকে মিটিং ডেকেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তুমি কার সঙ্গে পড়বে? ওদের তো সবার পড়া শেষ, ওরা ফাইনাল রিভিশন দিচ্ছে এবং রিভিশন দিয়ে ওরা ঝানু হচ্ছে, ওদের তো পড়া আরো অনেক আগেই শেষ হয়ে গেছে। তুমি তো পড়ার জন্য কাউকে পাবে না তো কাছে, লাভ কি? পরীক্ষা তো 1 মাস পরে। ওরা সিলেবাস তো আমরা অনলাইনে শেষ করে রিভিশন দিয়ে এখন মডেল কোশ্চেন সলভ করছি, এদের সঙ্গে তো তুমি এখন কিছুই করতে পারবে না। তুমি এখন যে কাজটা করতে পারবে সেটা হচ্ছে, যারা সেকেন্ড ইয়ারে ছিল ওরা এখন থার্ড ইয়ারে উঠে গেছে, ওরা থার্ড ইয়ারে পড়া শুরু করে দিচ্ছে। সেকেন্ড ইয়ারে যারা পড়তো এরা থার্ড ইয়ারে পড়ে ওরা দুটো তিনটে চ্যাপ্টার ওরাও শেষ করে দিচ্ছে, মানে তোমাদের পরের ব্যাচ যারা সেকেন্ড ইয়ার ওদের এখনো পরীক্ষা হয়, ওরা থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বেশ কয়েকটা চ্যাপ্টার ওরাই কমপ্লিট করে ফেলছে। এন্ড তুমি ওদের সঙ্গে বসে 2-1টা চ্যাপ্টার করে যেতে পারবে, সব কিছু করার নেই। কিন্তু ওরা কেউ অফলাইনে করবে না, সবাই অনলাইনেই করবে, বুঝছো কি? তুমি অনেক ভুল করে ফেলছো, ক্লাসটা কন্টিনিউ করা উচিত ছিল। তোমার ক্লাসটা কন্টিনিউ করা উচিত ছিল, এতদিন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কমপ্লিট হয়ে যেত, স্ট্যাটটাও কমপ্লিট হয়ে যেত, এবং সুন্দর একটা পরীক্ষার জন্য তুমি রেডি থাকবে। এবং তোমাদের মতন বহু ছেলে মেয়ে আমাকে শুধু ফোন দিচ্ছে, এই যে আমাদের ওই জানবি এরাও ফোন দিচ্ছে, কিন্তু আমার এখন কিছু করার নেই, কারণ আমি বলেছি যে যা করার টাইম শেষ হয়ে গেছে। আর তাছাড়া এখন আমার কলেজের দায়িত্বও বেড়ে গেছে, দুপুর 1টা পর্যন্ত কলেজে থাকতে আমি সব ব্যাচ পড়াতেও পারবো না, বাইরে মাত্র আমি 3টা ব্যাচ পড়াতে পারবো। তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওরাই আমার বাইরের টাইমটা অলরেডি নিয়ে ফেলছে। এখন তোমাদেরকে নিয়ে এখন আমি চিন্তা করবো কিভাবে, বলো? আমার তো এখন হাতে সেই সময়টা নেই, বুঝছো কি? তুমি ওদের সঙ্গে অনলাইনে কন্টিনিউ করলেই ভালো হতো, তোমার পড়াটা কমপ্লিট হতো, রিভাইজ দিয়ে একটা সুন্দর পরীক্ষা দিতে পারতে। এখন তুমি একটা দিশেহারার মধ্যে পড়ে যাবে, কারণ ফোর্থ ইয়ারে গিয়ে তোমার আবার অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে, রিসার্চ মেথোলজি, অ্যাডভান্স অ্যাকাউন্টিং না, তোমার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, আর রিসার্চ মেথোলজি আছে। তার মধ্যে যদি থার্ড ইয়ারে কোনো ইমপ্রুভমেন্ট চলে যায়, তাহলে তোমার অনার্স কমপ্লিট করে মুক্তি পাবে। আর তোমাদের ফোর্থ ইয়ারের পরীক্ষাটাও কিন্তু কাছে আসবে, ফোর্থ ইয়ারের পরীক্ষা কিন্তু তোমাদের তাড়াতাড়ি হবে। ওনাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী তোমাদের জানুয়ারিতে নেবে হচ্ছে থার্ড ইয়ার ফাইনাল,
আর ফোর্থ ইয়ার ফাইনাল দেবে ওনারা মার্চে। তোমাদের ক্লাস না করলেও তোমাদের কোর্স রানিং। অনেক অনেক বিপদ। তোমাদের 4.5 মাস টাইম দিয়েছে মাত্র ভর্তি হতে। এগুলো খবর রাখতে হয়, এগুলো খবর রাখতে হয়, এগুলো খবর রাখতে হয়, এগুলো খবর রাখার জন্য পড়ালেখার মধ্যে থাকতে হয়। লেখাপড়া বন্ধ করে এভাবে বসে থাকতে হয় না, এতে ক্ষতি হয়। কি বলছি বুঝতে পারছো? এখন তো ফোর্থ ইয়ারে যারা ফোর্থ ইয়ার ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি তো কি বললাম, আমি তো বললাম যে যাদের যারা সিরিয়াস পড়াশোনায়, তুমি চিন্তা করো যখন তুমি পড়াশোনা করতো তখন অনলাইনে আমরা মনে হয় প্রায় 60-65 জন পড়াশোনা করতাম, আর এখন 100-র উপরে ছেলে মেয়ে পড়াশোনা করে অনলাইনে। তারা সবাই সিরিয়াস, কেউ পারমিশন নেয় যে আমি গ্রুপে ঢুকতে পারবো কিনা। আর যেমন এখন অন্যদেরকে আমি কাউকে ঢুকতেও দিচ্ছি না, কারণ ওরা ঢুকলে এখন ডিস্টার্ব করবে। তোমাকে চাইলেও আমি এখন অনলাইনে নিতে পারবো। কি বলছি? তাহলে যারা চলছে এদের ক্ষতি হয়। এখন প্রশ্নটা হলো যে তোমরা ভুল করেছো, তোমরা এখন ভুল করে এখন পরীক্ষা তোমরা তো বুঝতেছো যে ন্যাশনাল ভার্সিটি কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য রেডি। কারণ তারা বলে দিয়েছে যে টেকনিক্যাল একটা বুদ্ধিতা চালিয়েছে যে আমরা কিন্তু কোর্সটা অনলাইনে রানিং রাখছি। আর তোমরা অনলাইনে পড়া বুঝো কি বুঝো না সেটা পরের কথা, কিন্তু কোর্সটা রানিং। তো কোর্স যখন রানিং, ন্যাশনাল ভার্সিটি যখন পরীক্ষা নেবে তোমরা কোনো আন্দোলন করতে পারবে না। এই যে এখন ডেট দিয়ে দিচ্ছে একের পরে। তুমি তো নিশ্চয়ই ফেসবুকে দেখতেছো যে নভেম্বরের থেকে রুটিন হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারদের, ওদের পরীক্ষা নেবে না বলছে কিন্তু এখন নিচ্ছে। সেকেন্ড ইয়ার দিবে ডিসেম্বরে, ফোর্থ ইয়ারেরও ডিসেম্বর, বর্তমান ফোর্থ ইয়ারের পরীক্ষাও ডিসেম্বরে দিতে পারে এখন যারা। আর তোমাদের এবারে ফোর্থ ইয়ার যদি ডিসেম্বরে দেয় তাহলে তোমাদের পরীক্ষাটা মার্চে বা এপ্রিলে, কারণ তোমরা হচ্ছে তার পরের ফোর্থ ইয়ার। কথা বলছো? তুমি বসিলাতে চলে আসছো এখন আপাতত। আমি তাজমহল রোডে এখনো ক্লাসটা শুরু করিনি। আগামীকাল রাত্রেবেলা অনার্স থার্ড ইয়ারদের সঙ্গে মিটিং, ডিস্ট্রিক্টের সঙ্গে। ওরা যদি সবাই সম্মতিক্রমে যদি অফলাইনে ক্লাস শুরু করতে চায় তাহলে আমি তাজমহল রোডে আমি যে কোচিংটা নিয়েছি সেখানে ক্লাসটা শুরু। ওখানে আমার কোচিংটা অলরেডি নেওয়া হয়ে গেছে, সাইনবোর্ডটা লাগাইনি এখনো, কিন্তু ক্লাসটা ওখানে আমার নভেম্বর থেকে শুরু করার পারমিশন আছে। আমি শুরু করতে পারবো, 3টা থেকে শুরু করতে পারবো। ওখানে রুমটা আমি অলরেডি ভাড়া নিয়ে ফেলছি, তো ইংলিশ মিডিয়ামে। তো ওদের সঙ্গে কালকে মিটিং, ওরা যদি রাজি হয় তাহলে আমি ওখানে পাবে। আর তুমি আপাতত আমার সঙ্গে দেখা করতে চাই তুমি ডাইরেক্ট বসিলাতে চলে আসতে পারো যে কোনো সময়। খুব সহজ কমিউনিকেশন, বেশি কঠিন না। আমি বলি মমতা বাস স্ট্যান্ড থেকে 5 টাকা দিলেই বসিলা ব্রিজের আগে নামাই দিবে। আর ওখান থেকে তুমি খালি রাস্তাটা পাবে, ফিরোজা বাসা কলেজে এসে আমাকে একটা ফোন দিলে তুমি দেখবে 2 মিনিট লাগবে ফিরোজা বাসায় আসতে। তাহলে আমার বাসা চলে আসবে, মানে আমার বাসা থেকে মেইন রাস্তা খুব কাছে। অনেকেই আসতেছে ওখান থেকে পড়তে। এখানে অফলাইনে আমি ক্লাস শুরু করে দিচ্ছি অক্টোবর থেকে। অনেকে এখানে ক্লাস করছে, কিন্তু তুমি কথা বলতে চাইলে এখানে এসে কথা বলতে পারো। এখানে আমাকে সবসময় পাবে। ঠিক আছে? কিন্তু তুমি বড়, তুমি আর ইয়ে অন্যান্য কি খাদিজা তুমি আর খাদিজা খুব বড় একটা ভুল করে ফেলছো, ওই ওদের সঙ্গে গ্রুপ থেকে বের হয়ে গিয়ে ক্লাসটা অফ করে দিই। এটা বিরাট বড় একটা ভুলের সিদ্ধান্ত ছিল। কিন্তু কিছু করার নাই। আমি বুঝেছিলাম যে তোমার সিদ্ধান্তটা ভুল নিয়েছে, আর তোমরা চিন্তা করতেছো করোনা কবে হবে না হবে, পরীক্ষা কবে হবে না হবে। কিন্তু আমি জানতাম যে এই বিপদে সবাই পড়বে, তখন আর আমি তাদের সঙ্গে থাকতে পারবো না। এই হচ্ছে কথা। ফাইনাল ইয়ারে তোমাদের 2টা সাবজেক্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং ম্যানেজারিয়াল ফাইন্যান্স। এর মধ্যে ম্যানেজারিয়াল ফাইন্যান্সটা হচ্ছে ক্রিটিক্যাল। এটাতে মাত্র 6টা চ্যাপ্টার, অথচ ছেলেমেয়েরা হরহ ফেল করে। আর এই সাবজেক্ট তোমাদের হাসান যে ছিল, হাসানও কিন্তু এই সাবজেক্টে ফেল করেছে। তো যার জন্য এই সাবজেক্টটার জন্য 3 মাস যথেষ্ট সময় নয়। হয়তো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আমি 3 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো, কিন্তু ম্যানেজারিয়াল ফাইন্যান্সটা 3 মাসের মধ্যে শেষ করা সম্ভব। তো তাই যারা শুরু করেছে তারা হয়তো শেষ করে পরীক্ষাটা দিতে পারে। তোমার থার্ড ইয়ার পরীক্ষাটা যখনই শেষ হবে তুমি যোগাযোগ রেখো, হয়তো অফলাইনে। কিন্তু শুধু যোগাযোগ করলে হবে না, তোমাকে ব্যাচ রেডি করতে হবে। কারণ অফলাইনে ক্লাস করতে হলে আমি কমপ্লিট ব্যাচ ছাড়া কিন্তু নিব না। তোমাকে জানভিদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, রেখে একটা ব্যাচ তোমাকে তৈরি করতে হবে। তুমি জানভি এবং সঞ্চিতাদের সঙ্গে নাম্বারটা রেখে ওদের সঙ্গে তুমি আগে থেকে কথা বলে নাও। কি বলছো? তোমার কাছে কি জানভি সঞ্চিতা, তোমার কাছে কি জানভি সঞ্চিতা, আর তুমি এদের সবার সঙ্গে কথা বলে এদের সঙ্গে ফোন করে তোকে বলে রাখো যে থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হওয়ার মাত্র যেন আমরা 10 জনের একটা ব্যাচ হতে পারি অন্তত। তাহলে আমি টাইমটা নিতে পারবো, ফাইনাল ইয়ারে আমরা টাইমটা নিতে পারবো, নলে কিন্তু আমরা ফাইনাল টাইমটা নিতে পারবো না। কি বলছো? আমি ওখানে মাত্র 3টা ব্যাচ পড়াতে পারবো, আর ইনকমপ্লিট ব্যাচ 4 জন 5 জন কিনে কোনো ব্যাচ আমি ওখানে শুরু করতে পারবো না। কি বলছো? হ্যাঁ, এটা করো। এটা করলে হয়তো বা সম্ভব হবে আমার সঙ্গে দেখা হওয়ার। ঠিক আছে? ঠিক আছে কেয়ার। আচ্ছা, আল্লাহ হাফেজ।
এটা আমি জানতাম এই অবস্থা সৃষ্টি হবে, এটা আমি জানতাম। এই সব কটা ফাজিল এখন একসঙ্গে ধরা হয়ে গেছে। আর তোমাদের গুলাও ধরা খাবে হচ্ছে এই যে আর কয়েকদিনের মধ্যে যখন তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা দিবে, 4th ইয়ারে তো ফর্ম ফিল আপের ডেট চলতেছে 5 তারিখ থেকে, তাই না? স্যার এদের ফর্ম ফিল আপটা শেষ হওয়া মাত্রই তোমাদের ফর্ম ফিল আপের ডেট, তাহলে তোমরা ফর্ম ফিল আপের ডেট পাবে ডিসেম্বর। তখন দেখবো অমুক তমুক সমুক, আমার যখনই কর্পোরেট ট্যাক্স ক্লাসটা শেষ হয়ে যাবে তোমাদের সঙ্গে, আমার কর্পোরেট ট্যাক্সের সবগুলো চ্যাপ্টার যখনই আমার শেষ হয়ে যাবে, আমার অ্যাডভান্স কস্টের জন্য 5টা রিভিশন শিট যখনই আমার সেলস শেষ হয়ে যাবে, তখনই আমি তোমাদের পুরোপুরি ভাবে ক্লোজ করে দেবো। কারণ আমার এই টাইমটা এখন লাগবে। আমি অফলাইনে ক্লাসে চলে গেলে তখন আমার অনলাইনে যারা ক্লাস রানিং রাখবে, যেমন 3rd ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ওরা অনলাইন চালু রাখবে। তখন ওদের ক্লাসটা দিতে আমাকে 7টা 8টা 9টা 10টা এইভাবে তখন আমাকে টাইম করে 7টা 8টা 9টা 10 সব অনলাইন ক্লাস। তখন ওই সমস্ত ব্যাচ গুলো হচ্ছে কমপ্লিট ব্যাচ, 10-15 জন করে একটা ব্যাচে। তখন ওদেরকে আমার এই টাইম গুলোতে দিতে হবে। তখন তোমাদেরকে আমার যেভাবে হোক এটাকে শেষ করে আমাকে তোমাদের এই টাইমটা। স্যার রিভিশন শিট না আমরা 10টা করে সলভ করি। এখন 5টা করে আপাতত আমি করে ছেড়ে দিই, তোমাদেরকে বাকি 5টা ইউনিট আমি দিয়ে দিব, নিজেরা সলভ করে নিয়ে। আমি 5টা ইউনিট সলভ করার পর আমি বাকি 5টা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, তোমরা ওটা প্রিন্ট করে নিয়ে নিজেরা সলভ করো। যদি আমি সামনাসামনি পারি তাহলে আমি করে দিব, আর যদি সামনাসামনি না পাই তাহলে তোমাদের নিজেদের পেপার স্যার 5টা ইউনিট আমাদের না হোক 1 মাসের সময় একটু বেশি লাগবে। না, কিছু কিছু ব্যাপার সেটা না, ব্যাপারটা হচ্ছে দুজনকে নিয়ে কম কোনো ব্যাচ চালানো সম্ভব নয়। তোমাদের বিপদ হয়ে যাবে বলে আমি চালিয়েছি। কি বলছি বুঝছো? এখন অন্যান্যরা যারা পরে আবার আসবে যে ঢোকার জন্য, যেমন আঁকিটা খেয়ে যদি এখন পরে তোমাকে বলে যে আমাদের এখন শুরু করবো পড়া, তুমি নিষেধ করে দিও, কারণ এখন ওদেরকে আনলে তোমাদের ক্ষতি হয়ে যাবে। কি বলছি? জি স্যার। এখন যদি ওরা ঢুকে তোমাদের ক্ষতি হয়ে যাবে। তারপর দেখেন আমরা মানে এই যে ইউনিট 1 2 যেভাবে করতেছি স্যার, আমি তো বাসায় থাকলে তো আমার অঙ্ক করার কোনো ঘটনাই না, আমি তো না সারাদিন না না বাসায় প্রশ্ন বসে অঙ্ক না করতে পারি। প্রশ্ন সেটা সুবা। প্রশ্নটা হলো, আমি তোমাদেরকে এর আগে বলেছি এখনো বলেছি, যত দিন যাবে আমার ব্যস্ততা তত বাড়বে। এখন দেখো আমি তোমাদের একটা ভিডিও গ্রুপে দিতে আমার ভুলে যাই, কারণ ভুলে যাই কারণ আমাকে পুরো গ্রুপের রুটিন, আমি মানে পুরো ডিপার্টমেন্টের রুটিন, তুমি চিন্তা করো আমি একটা কমপ্লিট একটা ডিপার্টমেন্ট, আমি তোমাকে অল্প একটু দেখাই। এটা না দেখালে তুমি বিশ্বাস করবে না যে আমি আসলে কতটুকু ব্যস্ততার মধ্যে দিয়ে আছি। হ্যাঁ স্যার, এটা না দেখানোর না প্রয়োজন না না আমাদের। না 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 আমি তোমাকে একটু দেখাবো, আমি তোমাকে অল্প একটু দেখাই যে আমার তোমাদের ক্লাস শেষ হওয়া মাত্রই আমাকে কোন কাজের মধ্যে ঢুকতে হয় তোমরা একটু দেখো। আচ্ছা, এটার পরে এটার সাথে ওইটাও বাই করি, আমি দেখে তোমাদেরকে দেখো। দেখো এখন পুরা কমার্স ডিপার্টমেন্টটা আমার হাতে। আমাকে প্রতি সপ্তাহে এই যে এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, এটা হচ্ছে ওভারঅল। শনিবারে এই যে 9 এ গ্রুপ এ বি, 10 এর এ বি, একাদশের এ বি, দ্বাদশের এ বি, কোন টিচার কখন ক্লাস নেবে পুরো শিডিউল আমাকে তৈরি করতে হচ্ছে। এটা এই যে পুরো শিডিউল দেখো, পুরো কলেজের টোটাল শিডিউল, কাকে আমি কোন টাইমে ক্লাসে সেট করব সেই পুরো জিনিসটা এটা এটা আমাকে করতে হচ্ছে। এটা হচ্ছে মেয়েদের, এটা হচ্ছে ছেলেদের। এই পুরো জিনিসটা যখন আমি একবার যখন বসি, তখন আমি একবার বসলে এটাতে সাথে সাথে ওঠা যায় না, কারণ পুরো একটা কমপ্লিট করে তারপর উঠতে হয়। একটা কমপ্লিট করতে অন্তত 3 থেকে 4 ঘন্টা লাগে। তাই আমি যখনই রাত্রিবেলা পড়া শেষ করে যখন আমি এখানে বসে পড়ি, রাত 3টা বেজে যায় এটা শেষ করতে। তোমাদের ভিডিও গুলো আগে যেমন সাথে সাথে দিয়ে দিই, এখন আসলে দেওয়ার কথা মনে থাকে না, এগুলা কমপ্লিট করতে রাত 3টা বেজে যায়। এটা শেষ করার পর এবার সাবজেক্ট ওয়াইজ বাংলা, এই বাংলার সমস্ত রুটিন এক জায়গায় করা, ইংলিশ ডিপার্টমেন্টের সমস্ত রুটিন এক জায়গায় করা, অ্যাকাউন্টিং এর সমস্ত রুটিন এক জায়গায় করা, ফিনান্সের সমস্ত রুটিন এক জায়গায় করা, জেনারেল সায়েন্সের সব রুটিন, জেনারেল ম্যাথ, রিলিজিয়ান, আইসিটি, শুধু এগুলোই না, সমস্ত টিচারদের ইনফরমেশন, তাদের সঙ্গে মিটিং, অনলাইন মিটিং, অফলাইন মিটিং। মানে এখন আমার ব্যস্ততা সাধারণ সময় থেকে অনেক অনেক গুণ বেড়ে গেছে। কালকে থেকে আবার যে সমস্ত পরীক্ষার্থীরা দুর্বল, তাদের ক্লাস দিয়েছে আমি বাসায় টানা 10 দিন। এরা সবাই 10 দিন আমার সঙ্গে ক্লাস করবে, আর এটা দরকার এই ক্লাসগুলো, তাদের গার্ডিয়ানরা রিকোয়েস্ট করছে, কলেজের ক্লাসটা আমি বাসায় নিচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে যদি আমি এখন ঢুকে গেছি, এখন আমি এত সময় কিভাবে বের করবো তোমাদের? আর এই যে 1 জন 2 জন করে তোমরা আরাম করে পড়তেছো, কোনো সমস্যা না, আমি আমার টাইম আছে বলে আমি দিচ্ছি।
কিন্তু দেখো ওদের ওদের কারো মাথা ব্যথা নেই, যেই দেখবে যে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে সেই যে কেয়ার মতন অন্যান্যরা মতন সারাদিনই আমার কাছে এরকম ফোন আসে। তখন আমাকে বাধ্য হয়ে বলতে হবে যে না তোমরা ঢুকলে ওদের দুজনের সমস্যা হয়ে যাবে। এখন কোনো দিবাটি বা আকিটাকে এদের কাউকে এখন আমি ক্লাস নিতে পারবো না, কারণ এখন যদি নেই তার তোমাদের ক্ষতি হয়েছে। ওদের সময় থাকতে ওরা সময়ের গুরুত্বটা দেয় নাই, তাই জন্য এখন ক্ষতি হয়ে যাবে। এখন তোমাদের যতটুকু শেষ করে দেওয়া যায় বা তোমাদের কোর্সটা আরো ডিলে হয়ে যাবে, এই ডিলে করার টাইম আমার হাতে নাই। তাই তাড়াতাড়ি তোমাদের ইউনিটগুলো কমপ্লিট করে দিতে পারে, আমার রেসপন্সিবিলিটি শেষ, তখন আমি বিদায় নিতে পারি। তাহলে ওই যে আমাদের যে আপনি বললেন লেবার বা রিগ্রেশনের অঙ্কগুলো করাবেন, ওগুলা না করে স্যার আমরা ওইগুলো করতে গেলে তো হচ্ছে আমাদের টাইম অনেক বেশি ওয়েস্ট হবে। এগুলো তো বড় বড় চ্যাপ্টার, লেবারটাও অনেক বড় চ্যাপ্টার, লেবার বড় রিগ্রেশনটাও চ্যাপ্টার হলেও বড় প্রথমবার চ্যাপ্টার। তোমরা যেভাবে করেছিলে এখন তার ওভাবে আসলে করার মতো সময় তোমারও থাকবে না, আমাদেরও থাকবে না। স্যার তাই আমাদেরকে তাহলে আপনি আমি তোমাকে রিভিশনের যদি শিটে আমি কমপ্লিট তোমাকে করে যদি দেওয়া দুটো অঙ্ক করাই দেই তাহলে দেখা যাবে যে 5টা অঙ্ক তোমাকে করে দিতে হবে। যদি আমি দুটো অঙ্ক তোমাদেরকে এখন করে দিই, যেমন স্নেহাদেরকে আমি যেমন কস্ট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টারগুলো শেষ করেছে লাস্টে, ওরা কিন্তু আগের মতন করে করে, ওরা খুব দ্রুত করছে। তোমাদেরকেও আমি যদি রিগ্রেশনের চ্যাপ্টারটা করাই দিই তাহলে খুব দ্রুত গতিতে করাবো, এবং সেই ক্ষেত্রে তোমাদের পছন্দ মতো রাত 9টা বা 8টায় আমি দিতে পারবো না, তখন আমার পছন্দ মতো ফ্রি টাইমে তোমাদেরকে করে নিতে হবে। কি বলছি বুঝতে পেরেছো? স্যার সকাল টাইমে তো পারবো না, এখন দিতে আমি তো হলে সকাল টাইমে, সুযোগ এই যে আমার তো করে। সকাল টাইমে তো আমি তো কলেজ টাইমে আমি তো আমার ভরাই থাকবে সময়। আর এই যে ছেলেমেয়েরা যে এখন এটা আছে, আমি এখন অফলাইন শুরু করলে, যদি অফলাইন শুরু করি 3টা থেকে 6টা, এই 3টা থেকে 6টা, এই 3টা টাইম আমি অফলাইনে শুরু করতে করার কথা, তাহলে এই টাইম গুলোতে সব চলে যাবে 7টা, 8টা, 9টা, 10টায়। এখানে যে 1 2 3 4টা ঘর থেকে, এই 4টা ঘর তখন চলে যাবে 7টা, 8টা, 9টা, 10টায়। তখন আমি কখন কিভাবে অন্য দুজন দিয়ে আমি কিভাবে ক্লাস আমি পড়াবো? তুমি আমার কথা বুঝতে পেরেছো? তখন বাধ্য হয়ে আমাকে কি করতে হবে, যে তোমাদের মতন ব্যাচ যেগুলো আছে এদেরকে তাড়াতাড়ি কোর্সটা গুছাই ফেলে আমাকে এদেরকে ওখানে নিয়ে আমার এখানে অফলাইনে শুরু করতে হবে, আগামীকাল থেকে মিটিং শুরু। তো এই হচ্ছে বিষয়। এখন আমার তো কিছু করার নেই, আমার তো হাত পা বাঁধা। আমি যদি অফলাইনে যদি শুরু করি 3টা থেকে 7টা, তাহলে এই টাইম যদি অফলাইনে হয় তখন তো আমি অনলাইন পারবো না। তখন এই অফলাইনে যারা এখানে এর মধ্যে থেকে যারা অনলাইনে থাকতে চায় তাদেরকে তখন 8টা, 9টা, 10টায় দিতে হবে, 7টা, 8টা, 9টা, 10টা। তো এই হচ্ছে পরিস্থিতি, আমি তোমাকে জাস্ট জানাই রাখলাম। তো ছেলেমেয়েরা অনেকেই ফোন স্যার দিচ্ছে তোমাদের, আমাদের তো যে ওই কর্পোরেট ফাইন্যান্স তারপর হচ্ছে অ্যাপ্লাইড এরও রিভিশন শিট সলভ করা হ্যাঁ লাগবে। হ্যাঁ, ওটা আমার মাথায় আছে, ওটা আমার মাথায় আছে। এখন ওটা তোমরা তোমাদের গতিতে আগাও, তোমরা তোমাদের মতন কমপ্লিট করো, ওটা আমার মাথায় আছে। ওটা আমি না করে তো তোমাদেরকে বিদায় দিব না, ওটা তোমাদেরকে আমি করে দিব। এখন যেমন সময় বেশি দিচ্ছি, তখন তত সময় আমি হয়তো বের করতে পারবো না। তোমাদের পছন্দ মতো টাইম তাহলে অনুযায়ী আমরা চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো না করে আমরা রিভিশন শিটে সলভ করার দিকে দেই, গুরুত্ব দেই। যেটা ভালো মনে করো, যেটা ভালো মনে করো। কারণ তুমি আসো স্যার খালি তুমি আর রিভিশন স্নেহা। শিট থেকে এখন এখন তো পর্যন্ত আসোই তুমি ম্যাক্সিমাম। স্নেহা, এখন তো আসোই তুমি আর স্নেহা, আর তো কেউ নাই। আচ্ছা এখন আমি ওর সঙ্গে স্নেহার সাথে ওর হাতে সঙ্গে আলাপ করে দেখো, ডিসকাস করব। হ্যাঁ আমার হাতে যেহেতু বেশি সময় নাই, এখন যদি তোমরা যেটা ভালো মনে করো সেটা করতে পারো, সমস্যা নেই। কারণ স্যার চ্যাপ্টার করতে গেলে হিউজ টাইম লাগবে, দেখো, যেটা আচ্ছা সত্যি আমরা কথা এটা আর কি। এটা শেষ করি, হ্যাঁ এটা শেষ করি। আচ্ছা ঠিক আছে স্যার। এখন এই 58 টাকাটা এখন আমাদের সার্ভিস ডেভেলপমেন্ট এন, এটাকে এখন ভাগ করে দিতে হবে। তাহলে চলো আমরা সার্ভিস ডেভেলপমেন্ট এনটাকে ভাগ করে দিই। সার্ভিস ডেভেলপমেন্ট এর ওই মানে যতক্ষণ পর্যন্ত সার্ভিস ডেভেলপমেন্ট টাকাটা পুরোপুরি ভাবে নীল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু এটা ডিস্ট্রিবিউশন করেই যেতে হবে। আর এর স্যার এই প্রথমটা আছে 12। অনুপাতটা আমাদের একই রকমই থাকবে। আর এই 58 টাকাটা এখন আমরা ভাগ করব। স্যার প্রথমটা আছে 12, আমরা প্রথমটা দিব 12, 17, 17, 6, 6, 14, 6। 14, এরপর এটা 6। যেহেতু এম এর কাছে এখনো 6 টাকা আছে, এখন ওই 6 টাকাকে তোমাকে আবার পরের লাইনে ভাগ করে দিতে হবে। এবার স্যার সার্ভিস প্রথমটা আছে ডেভেলপমেন্ট এই যে হচ্ছে আমরা বারে বারে যেটা ভাগ করছি এই জন্য এটা নাম রিপিটেড। আচ্ছা। আমরা এটা কস্ট অ্যালোকেশন চ্যাপ্টারের অঙ্গ, এই যে বারে বারে যে আমরা এটাকে ভাগ করছি এই জন্য এটা নাম রিপিটেড। আর এম এর এবার আমরা যখন ভাগ করবো আমরা চেষ্টা করবো এই 6 টাকাটার মধ্যে কোনো পয়সা হিসাব করা যাবে না, এমন ভাবে ভাগ করতে যাতে সার্ভিস ডেভেলপমেন্ট আর কোনো পয়সা দিতে না হয়। একটু কম বেশি হলে 1 টাকা কম বেশি হলেও আমরা চেষ্টা করবো এবার যখন সার্ভিস ডেভেলপমেন্ট কোনো পয়সা দিতে হবে তাহলে আমাদের কাজটা এখানেই শেষ হয়ে যাবে। এখন দেখো এই 6 টাকার 30% কত টাকা হয়? প্রথমটা আছে 2।
তাহলে এটাকে 2 টাকা দিয়ে দাও, এবার 6 পরেরটা টাকা 20%, এটাকেও 2 দেওয়া যায় না? 1.1 স্যার এর তো বেশি আসে। 1ই আসে। ও আচ্ছা, কারাগারে 1 ই আসে, হ্যাঁ কেন 1.2 আসে না? স্যার 1 পয়েন্ট এরকমই আসে, এই জন্য মানে 0.5 এর নিচে তো এই জন্য 1 না না, দিছি। 5 আর এর নিচে, 5 এর নিচে থাকলেও এখন তোমাকে 1.2, তার মানে কি 1 এর থেকে বেশি, তাহলে 2 দিয়ে দিতে হবে। স্যার এটা লাস্ট 25% এ দিলে আবার 2 আসে, আবার পরেরটাতে 1 আসে, তাহলে তো না 6 না, হয়ে যায়। লাস্টেরটাও তো আমরা দেবো না তো। লাস্ট আমি কি বলেছি, সার্ভিস ডিপার্টমেন্টে যাতে দিতে না হয় সেই জন্য তোমাকে স্যার সার্ভিস আমরা। ডিপার্টমেন্ট না, ডি ডি আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এখানে কত আসে? প্রোডাকশন এখানে ডিপার্টমেন্ট কত, এখানে কত আসে? 1 1। তাহলে এখানে কত 2 আসে? 2, আর এখানে আসে 1। আচ্ছা, তাহলে যেন সার্ভিস ডিপার্টমেন্টকে দিতে না হয়। হ্যাঁ, এখন আমাদের হ্যাঁ কাজটা হয়ে গেল। যেহেতু এখন আমাদের কাজটা হয়ে গেছে, ভাগ করা সব শেষ, ওই এই 6 টাকাটা হ্যাঁ ওকে আর দেইনি। তাহলে এবার আমরা কি করবো, এগুলো সব যোগ করবো। এই টোটালটা আমাদের 38,300, এরকম 38,300 থেকে যাবে, কারণ মোট ওভারহেড আমাদের কোনো পরিবর্তন হয়নি। আর পরে এই এই 12,772। দুইটা আমাদের নীল হয়ে যাবে, দুইটা কোনো অ্যামাউন্ট এখানে আর থাকবে না, অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্টটা নীল হয়ে যাবে। আর এবার আমাদের যে অ্যামাউন্ট এখানে আসবে এটাকে আমরা বলবো ওভারহেড। as per secondary distribution overhead as per secondary distribution summary। তাহলে দেখো তোমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারির অ্যামাউন্টটা কত আসে প্রথমটা? স্যার 12,772। এরপরেরটা 9,885 35 9,835। 835। এরপরেরটা তারপরটা আছে 8,215। 215। তারপরেরটা 7,475। এই হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করে ফেললাম। শিখছো না এগুলো আগে? জি স্যার। হ্যাঁ, ভুলে গেছো যে আমি দেখাই দিলাম, সমস্যা নাই। এরপরে যখন আবার আসবে তখন তুমি করে ফেলবে। এটা কত নম্বর অঙ্ক ছিল? 4 হয়ে গেল। 4। আচ্ছা, 5 নম্বরে কি তুমি করেছো? জি স্যার। ডাইরেক্ট কস্টিং আর প্রশ্ন কস্টিং এর অঙ্ক দেখেছো তোমরা? জি স্যার। এটা তো মনে আছে, কয়েকদিন আগে তো আমরা করলাম। জি স্যার। স্যার এটা তো শুধু প্রোডাকশন ইউনিট বের করতে বলছে। হ্যাঁ, Farjana company produces a single product and has the following cost structure। দেখো চেষ্টা করলে কিন্তু এক একটা ইউনিট সলভ করা বেশি সময়। দেখো 2 নম্বর ইউনিট আমরা সেদিনই কিন্তু কস্টিংটা ধরলাম। দেখো আমাদের 2 নম্বর ইউনিটটা কিন্তু প্রায় শেষের পথে। ফার্স্ট ইউনিট শেষ করতে আমাদের বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা ডিভিশন শিটটা কমপ্লিট করে আর পরীক্ষা দিতে যাওয়ার সময় খালি এই অঙ্কগুলো সলভ করে পরীক্ষা হলে গেলে কিন্তু পরীক্ষা দেওয়া যায়। জি স্যার। আচ্ছা, এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট গেল যে চারটা সেট করে দিচ্ছি। Farjana company produces a single product and has the following cost structure। Number of unit produced each year হচ্ছে 12,000। ভেরিয়েবল কস্ট পার ইউনিট গুলো দেওয়া আছে এখানে। আচ্ছা, ফিক্সড দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে বলছে রিকোয়ারমেন্ট একে কম্পিউট দা ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং আর ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে আমরা আমাদের ইনকাম স্টেটমেন্ট করার আগে যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা বের করি সেটাই এখন আমাদেরকে এখানে দেখাতে হবে। তাহলে চলো শুরু করি। দেখো স্যার করছি আমি। এই যে এই অঙ্কটা আমরা ডাইরেক্ট কস্টিং 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। ক্যালকুলেশন অফ প্রোডাক্ট কস্ট পার ইউনিট বা ইউনিট প্রোডাক্ট কস্ট। ক্যালকুলেশন অফ ওনারা যেটা যে শব্দটা ব্যবহার করছে, ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট। দেখো যে ওনারা ব্যবহার করছে শব্দটা এই যে ইউনিট প্রোডাক্ট কস্ট। এই যে compute the unit product cost under direct costing, unit product cost under valuation। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা 4 টাকা, ডাইরেক্ট লেবার 8 টাকা 8 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 2 টাকা 2 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমরা নরমাল প্রোডাকশন সাথে ভাগ করব 60,000 ভাগ 12,000। দেখি এটা কোশ্চেনের মধ্যে কোথায় দেওয়া ছিল। এই যে আমাদের নাম্বার অফ প্রোডাকশন 12,000 আর এই যে আমাদের ফিক্সড ম্যানুফ্যাকচারিং লেবার ছিল 60,000, ঠিক আছে।
তাহলে 60,000 কে 12,000 দিয়ে ভাগ করলে যে 5 টাকা দিয়ে শুধুমাত্র এক দশনে বসবে, 14 টাকা 19 টাকা হয়ে গেছে 4। কত সহজ একটা অঙ্ক, 5 নাম্বার দেখো হয়ে গেল। তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর এই 5 নাম্বার ইউনিটটা তোমার 1 থেকে 5 তোমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা তুমি দেখো, স্যার এটা লেবারের অঙ্ক। এটা লেবারের অঙ্ক এবং খুব ভালো অঙ্ক এবং কমন অঙ্ক এবং সহজ অঙ্ক, মানে এই অঙ্কটা অনেকবার আমাদের শীটের মধ্যে আছে। যাই হোক, তুমি ট্রাই করতে পারলে করতে পারো, এটা সহজ অঙ্ক। ডিফারেন্সিয়াল, এটা হচ্ছে টেইলরস এর ডিফারেন্সিয়াল পিসরেট সিস্টেম, টেইলরস এর ডিফারেন্সিয়াল পিসরেট সিস্টেম। যাই হোক, না পারলে তখন দেখা যাবে আচ্ছা ইওকিউ এর অঙ্ক, ইনভেন্টরি ম্যানেজমেন্টের অঙ্ক। আমরা তো ইনভেন্টরিটা করছি তাই না? জি স্যার। তাহলে তুমি 7 নাম্বার অঙ্কটা ট্রাই করবে আগামী ক্লাসের জন্য। জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রিগ্রেশনের অঙ্ক। তোমার কি রিগ্রেশনের কোরিলেশনটা মনে আছে? এটা যে রিগ্রেশন, স্নেহা হ্যাঁ, পারবে হ্যাঁ। না, স্নেহা পারবে না, কিন্তু কোরিলেশনের স্যার অঙ্ক আমি ট্রাই করবো। এটা তো তোমাদের ইয়েতে রিগ্রেশন ছিল তাই না? হুম, হুম। হ্যাঁ, স্যার তাহলে পরেরটাও রিগ্রেশনের অঙ্ক। এটা অঙ্ক, এটা করতে পারবে না। এটা ওভারহেডের অঙ্ক, 9 নম্বরটা ওভারহেডের অঙ্ক। একটু আগে যে বললাম রিপিটেড মেথড, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার রিপিটেড মেথডও বলছে, আবার সিমুলটেনিয়াস অ্যালোকেশনের। ইকুয়েশনও বলছে। সিমুলটেনিয়াস ইকুয়েশনও বলছে, আবার রিপিটেড মেথডও বলছে। না ওই যে 1 নম্বরে সিমুলটেনিয়াস ইকুয়েশন আর 2 নম্বরে রিপিটেড মেথড। ট্রাই করবা, যদি পারো তো পারলাম, না পারো তো আমি করে দেব। ঠিক আর আছে। 10 নম্বর অঙ্কটা হচ্ছে তোমার অ্যাবজর্পশন ভেরিয়েবল। 2 বছরের অ্যাডজস্ট কস্টিং ভেরিয়েবল কস্টিং। 2 বছরের অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সাধারণত 2 বছরের কোশ্চেনটা এমবিতে বেশি আসে। তাহলে এটা ডাইরেক্ট কস্টিং এর অ্যাডজস্ট কস্টিং এর অঙ্ক ট্রাই করবা। যদি করতে পারো ভালো, তাহলে তাড়াতাড়ি আগে যাবো। পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতিটা আগে ভালো হবে। আর যদি না পারো, তবে পারতে গেলে 1 মিনিট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শহীদ স্যার ভালো আছেন? এই ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ষষ্ঠ, আচ্ছা হ্যাঁ 6 থেকে 8, ঠিক আছে। আগামীকালকে লাস্ট ডেট না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও তুমি বাড়ির কাজ করে ফেলো, ঠিক আছে সুবা? জি স্যার। তাহলে এই তোমার বাড়ির কাজ থাকলো পার্ট সি এর 10 পর্যন্ত। একটা খালি বাদ যেটা তুমি পারো না, সেটা তুমি লেবারের অঙ্কটা পারো না। লেবারটা ছাড়া বাকি 4টা অঙ্ক তোমার বাড়ির কাজ, তুমি এটা কমপ্লিট করে ফেলো। আমি কয়েক মিনিট পর আমি তোমার পরের সাবজেক্টের জন্য লিখে দিচ্ছি।